বাহির থেকে বাসায় প্রবেশ করতে রিয়াজ তার বোনকে বলল, দাঁড়া, এতক্ষণে বাসায় আসলি আর সোজা নিজের ঘরে চলে যাচ্ছিস? কাউকে কিছু বলার দরকার মনে হয় না আজকাল। মিষ্টি তার ভাইকে দেখে বুঝতে পারলো সে বেশ রাগ করেছে, তাই বলল, ভাইয়া আমি একটু টিউশন শেষ করে বান্ধবীর বাসায় ঘুরতে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। মিষ্টি, অনেক বড় হয়ে গেছিস তাই না? আমার সাথে মিথ্যা কথা বলছিস? আমি নিজের চোখে দেখেছি তুই একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিস। এই দেখ, আমি মোবাইলে ছবি তুলেছি, সত্যি করে বল ছেলেটাকে। মিষ্টি আমতা আমতা করে বলল, ভাইয়া আমি রাজকে ভালোবাসি। রিয়াজ বোনের গালে কষে এক চর বসিয়ে দিয়ে বলল, তোর মুখ থেকে এই কথা শোনার জন্য তোকে লেখাপড়া শিখিয়ে বড় করেছি তাই না? আমি যেন আর কোনোদিন তোকে কোনো ছেলের সাথে না দেখি, আর যেন কোনো কিছু শুনতে না পাই কারো কাছ থেকে। আমি খুব দ্রুত তোর বিয়ের ব্যবস্থা করছি। মিষ্টি তার ভাইয়ের হাত ধরে বলল, ভাই আমি সত্যি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। রিয়াজ ধমকের সুরে বলল, আমি যেটা বলেছি সেটাই শেষ কথা, আর যদি আমার কথা পছন্দ না হয় তাহলে বাসা থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন আমাকে ভাই বলে পরিচয় দিবি না। কথাগুলো বলে সে চলে গেল, আর মিষ্টি নিজের চোখের জল ধরে রাখতে পারল না, তাই সে নিজের ঘরের দিকে গেল। এদিকে আড়াল থেকে কথাগুলো শুনলো তার ভাবি রিমি। মিষ্টি নিজের ঘরে গিয়ে বিছানায় বসে কাঁদছে। এমন সময় রিমি তার পাশে গিয়ে বলল, তুমি কি সত্যি ছেলেটাকে ভালোবাসো? ভাবি, আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমি সত্যি বলছি, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ভাবি, তোমার দোহাই লাগে, তুমি ভাইয়াকে একটু বোঝাও প্লিজ ভাবি। রিমি মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো তুমি ভালো করেই জানো তোমার ভাইয়া বেশ জেদি, আমার কথাতে তোমার ভাইয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। মিষ্টি কাঁদতে কাঁদতে তার ভাবিকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমি সত্যি বলছি, আমি কিছু করে ফেলবো। যদি আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হই, তুমি আমার বড় বোনের মতো, প্লিজ তুমি আমাকে বাঁচাও। রিমি কিছু একটা চিন্তা করে তারপর বলল, তুমি যেহেতু ওকে ভালোবাসো আর আমিও তোমাকে ছোট বোনের মতো দেখি, ঠিক আছে, তোমার কথায় আমি তোমার ভাইকে একবার বোঝানোর চেষ্টা করব, তবে আমি তোমাকে কথা দিতে পারছি না বোন। রিমি মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে গেল। এদিকে বিছানায় বসে রিয়াজ কাউকে যেন বারবার ফোন দিচ্ছে। এমন সময় রিমি এসে বলল, তুমি সারা জীবন যা চাও সেটাই করো, নিজে যেটা সিদ্ধান্ত নাও সেটাই করো, আমার কথা কখনোই শোনো না। আমিও তোমাকে কখনো কোনো কিছুর জন্য জোর করি না, তবে আজ একটা কথা বলতে চাচ্ছি, তুমি একবার ছেলেটার সাথে কথা বলে দেখো। ছেলেটা যে খারাপ হবে তুমি সেটা কিভাবে নিশ্চিত হচ্ছ? তুমি কি এখন আমার কাছে ওর হয়ে সুপারিশ করতে এসেছো, নাকি ওই বেয়াদব মেয়েটা তোমাকে আমার কাছে পাঠিয়েছে? রিমি বলল, আহা তুমি রাগ করছো কেন? আমি শুধু বললাম তুমি একবার ছেলেটার সাথে কথা বলে দেখো, হতেও পারে ছেলেটা ভালো, এখনো চাকরি পায়নি, তবে আশা করি পেয়ে যাবে। আল্লাহ চাইলে তোমার বোন ছেলেটার সাথে অবশ্যই ভালো থাকবে, সুখে সংসার করবে। রিমি, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমি মিষ্টির বিয়ের ব্যবস্থা করছি। এক সপ্তাহের মধ্যে তুমিও সেটা মাথায় রেখো, আর আজকে থেকে মিষ্টির বাইরে যাওয়া বন্ধ, সেটা দেখার দায়িত্ব তোমার। ও যদি কোনো ওসিলায় বাসা থেকে বের হয় সেটার জন্য কিন্তু আমি তোমাকেই দায়ী করব, কথাটা যেন মনে থাকে। রিমি মনে মনে বলল, বোন আমি তোমার জন্য চেষ্টা করেও কিছু করতে পারলাম না। 10 দিন পর মিষ্টি তার শ্বশুরবাড়িতে বিছানায় বসে কাঁদছে। তার ইচ্ছার বিরুদ্ধে তার ভাই তাকে জোর করে বিয়ে দিয়েছিল, কিন্তু এতে তার কিছুই করার ছিল না। সে একবার রাজকে ফোন দিল। কলটা রিসিভ করে রাজ বলল, কি ব্যাপার, কেমন লাগছে নতুন শ্বশুরবাড়িতে? আমি শ্বশুরবাড়িতে কেমন আছি সেটা তো তোমার অজানা থাকার কথা নয় রাজ, তোমাকে আমি এত করে বললাম আমি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবো না, তুমি প্লিজ আমাকে বিয়ের আসর থেকে নিয়ে যাও, কিন্তু তুমি এলে না। রাজ বলল, আহা তুমি কেন বোঝার চেষ্টা করছো না? এই মুহূর্তে আমার কাছে কোনো চাকরি নেই, আমি তোমাকে যদি আমার কাছে নিয়ে আসি তাহলে খাওয়াবো কি? দেখো অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। বলে রাজ ফোনটা রেখে দিল। আর মনমরা হয়ে মিষ্টি মনে মনে চিন্তা করতে লাগলো, এই ঘরে তার পক্ষে থাকা সম্ভব নয়। অন্য একটা পুরুষের সাথে এভাবে দিনের পর দিন অনিচ্ছা সত্ত্বেও রাত কাটানোর চেয়ে এই মুহূর্তে তার কাছে মৃত্যু অনেক ভালো। আরো এক সপ্তাহ পরে একদিন মিষ্টির শাশুড়ি ফোন দিলেন রিয়াজকে। অফিসে কাজ করার সময় তার বোনের শাশুড়ির ফোন দেখে সে হাসি মুখে রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তিনি মুখ বাঁকিয়ে বললেন, কেমন আর থাকবো বাবা, যেমন তোমরা থাকার ব্যবস্থা করে দিয়েছো তেমনই আছি, তবে এভাবে আমাদেরকে না ঠকালেও পারতে, আমরা তো তোমাদেরকে অনেক বিশ্বাস করেছিলাম। রিয়াজ তার কথা কিছুই বুঝতে না পেরে বলল, আমি আপনাদেরকে কিভাবে ঠকাবো, আর কেনই বা ঠকাবো? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা আমার বোন কি কোনো সমস্যা করেছে আপনাদের বাসায়? ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে মা হিসাবে আপনি তাকে শাসন করতেই পারেন, এখানে আমাদেরকে কিছু বলতে হবে না। রাজিয়া খাতুন বললেন, আমি তোমাকে ফোনে এত কথা বলতে পারছি না, তোমার যদি সময় হয় তাহলে তুমি আজকে আমার বাসায় চলে এসো, কারণ এই বিষয়টা আমি আর লম্বা করতে চাচ্ছি না। রিয়াজ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আজকে অফিস ছুটির পর আপনার বাসায় যাব। দরজায় কলিং বেলের শব্দে দরজা খুলে দিল কাজের মেয়ে। আপনি সোফায় বসুন, আমি গিয়ে খালাম্মাকে ডাকছি। রিয়াজ বোনের শ্বশুরবাড়িতে ঢুকে বসলো। এমন সময় রাজিয়া খাতুন এসে বলল, তোমার বোনের যে আগে একটা সম্পর্ক আছে সেই কথা তোমরা আমাকে কেউ বলনি। আমার ছেলে এই বিষয়টা সম্পর্কে এখনো কিছু না জেনে বিয়েটা করে ফেলেছে, এখন আমার ছেলে সেই ভুল শোধরাতে চায়। রিয়াজ কথাটাতে কিছুটা
কিছুটা বিব্রত বোধ করলো। তারপর বলল, দেখুন, ওরা আজকালকার মেয়ে, বয়স কম, ওদের হয়তো কলেজে ভার্সিটিতে এমনকি রাস্তাঘাটে কথাবার্তার মাধ্যমে কারো না কারোর সাথে আলাপ পরিচয় হয়, কিন্তু সেটা তেমন আহামরি কিছু নয়। হয়তো ওর কোনো বন্ধু হবে। থাক বাপু, আমাকে আর বোঝাতে হবে না। যদি বন্ধু হয় তাহলে প্রতিদিন বারবার ফোন করে তোমার বোন কথা বলে কেন আর কান্না করে কেন, সেই কথা আমাকে বলতে পারো। রিয়াজ আর কিছু বলতে পারছে না। এমন সময় তিনি মিষ্টিকে ডাকলেন। দুবার ডাকার পর মিষ্টি কাঁদতে কাঁদতে একটা ব্যাগ হাতে নিয়ে এসে দাঁড়ালো। আমি আর কিছুই শুনতে চাই না, তুমি এই মুহূর্তে তোমার বোনকে নিয়ে চলে যাবে। ডিভোর্স লেটার আমরা সময় মতো পাঠিয়ে দিব। রিয়াজ আবারও বলল, আন্টি, আমার মনে হয় আপনারা ভুল করছেন। একবার চিন্তা ভাবনা করে দেখুন, আমার বোন সত্যিই খুব ভালো একটা মেয়ে। ভালো খারাপ কি তোমার থেকে এখন শিখতে হবে ভাই? তোমার বোনকে তুমি নিয়ে যাও, না হলে কিন্তু আমার বাড়িতে আর ওর জন্য আর একটা খাবারের দানাও বরাদ্দ হবে না। রিয়াজ আর কিছু না বলে সেখান থেকে তার বোনকে নিয়ে চলে আসলো। বাসায় এসে ব্যাগটা রেখে রিয়াজ বলল, তোর জন্য আজ আমি এতটা লজ্জিত হলাম। তোকে বিয়ে দিয়েও আমি শান্তি পাচ্ছি না। এত ভালো একটা ছেলের সাথে তোকে বিয়ে দিলাম, কিন্তু তোর কেন এখন ওই ছেলের সাথেই কথা বলা দরকার? আমি বুঝতে পারছি না ভাই। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম আমি ওকে খুব ভালোবাসি। ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না। কথাটা শুনতে রিয়াজ বোনের গালে আবারও চড় মেরে দিল। এমন সময় রিমি ছুটে এসে তাকে আগলে নিয়ে বলল, রিয়াজ, তুমি এটা কি করছো? তোমার বোনের এখন বিয়ে হয়ে গেছে, তুমি ওর গায়ে এখন এভাবে হাত দিতে পারো না। বিয়ে হয়ে গেছে, কিন্তু শ্বশুর বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। এখন আবারও আমার ঘাড়ে এসে উঠেছে। দেখো তুমি কিছু বোঝাতে পারো কিনা। যদি বোঝে তাহলে ভালো, আর যদি না বোঝে তাহলে আমার পক্ষে ওকে বসিয়ে খাওয়ানো সম্ভব না। পরদিন সকালে মনমরা হয়ে বসে আছে মিষ্টি। এমন সময় রিমি এসে বলল, তুমি ঘুম থেকে উঠেছো? চলো আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি। ভাবি, তুমি যাও, আসলে আমার এখন কোথাও যেতে ইচ্ছা করছে না। চলো, দেখবে তোমারও একটু ভালো লাগবে। আর তোমার ভাই এখন রাগ করে আছে, আশা করি 2-1 দিনের মধ্যে আস্তে আস্তে তোমার ভাইয়ের রাগ আর একটু কমে যাবে। তখন আমি ওকে দরকার হলে আবারও বুঝিয়ে বলবো। আর এই বিষয়ে তোমার স্বামীর সাথে আর একবার আমাদের কথা বলা জরুরি। সেটা যেভাবেই হোক ওকে বুঝিয়ে বলবো। মিষ্টি আবারও কাঁদতে শুরু করলো। রিমি বলল, হয়েছে, থাক, আর কাঁদতে হবে না। চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। শপিং শেষে রিমি মিষ্টিকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো। তারপর কি খাবে জিজ্ঞাসা করতে শুরু করে। এর মধ্যে রিমি মোবাইলে ব্যস্ত হয়ে যায়, কিন্তু মিষ্টির চোখ আটকে যায় অন্যদিকে। দেখতে পায় তার ভালোবাসার মানুষ, যাকে সে এতটা ভালোবাসে, বিশ্বাস করে, যার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতেও সে রাজি, সেই মানুষটা অন্য একটা মেয়ের সাথে রেস্টুরেন্টের একটা টেবিলে বসে আছে। তাদেরকে একসাথে দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্কটা কি। সে মেয়েটার গায়ে হাত দিচ্ছে এবং নানাভাবে তার সৌন্দর্যের প্রশংসা করছে। মিষ্টির পায়ের তলা থেকে মাটি সরে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিমি খেয়াল করে বারবার জানতে চাইছে কি হয়েছে। মেয়েটা কিছুই বলতে পারছে না, সে শুধু নিষ্পলকভাবে চেয়ে আছে তাদের দিকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। গল্পটির রচনায় ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।